জামাত প্রেসিডেন্টের কি ধারণা এটা পাকিস্তান, যেখানে মহাকুম্ভ মেলা, যেটা একটা সারা ভারতের একটা অন্যতম বিশাল উৎসব, দিল্লিতে বসে একটা প্রতিমন্ত্রীর কাজ এবং কলকাতায় এসে একটা রাজ্য সভাপতির কাজ, এই দুটো একজন মানুষের পক্ষে কি করে সামলানো সম্ভব আমার মাথায় আসছে না। 0.5% ভোট পেত, সেখান থেকে আজকে বিজেপি উঠে 38% ভোট পায়। তা আর কি চাই? এত উত্থান হয়েছে বিজেপি, এরপরে বিজেপিকে ঝাঁপাতে হবে ক্ষমতায় আসার জন্য। সেই ঝাঁপানোর ব্যাপারে কিছু খুব বড় ধরনের ভুল হয়েছে। প্রথম এবং প্রধান যেটা প্রয়োজন সেটা হলো যে বিজেপির একজন পূর্ণ সময়ের সভাপতি হওয়া উচিত। বর্তমানে যিনি সভাপতি আছেন তিনি কেন্দ্রে একটা প্রতিমন্ত্রীর কাজও সামলাচ্ছেন, দিল্লিতে বসে একটা প্রতিমন্ত্রীর কাজ এবং কলকাতায় এসে একটা রাজ্য সভাপতির কাজ, এই দুটো একজন মানুষের পক্ষে কি করে সামলানো সম্ভব আমার মাথায় আসছে না। রাজ্য সভাপতির কাজ তো শুধু কলকাতায় আটকে থাকা নয়, তাকে সারা রাজ্যে সফর করতে হয়। সেই সারা রাজ্যে সফরই বা কীভাবে তার পক্ষে সম্ভব, আর সঙ্গে দিল্লির প্রতিমন্ত্রীর কাজ কিভাবে করা সম্ভব সেটাও আমার মাথায় আসছে না। আমি চিরকাল জেনে এসেছি, আমি যখন দলে ছিলাম তখনকারও এই ছিল যে 1 ম্যান 1 পোস্ট, একটা পদের জন্য একটা মানুষ একটাই পদে থাকবেন, একাধিক পদে থাকবেন না। এই জন্য আমার ঠিক আগে যখন তপন শিকদার মন্ত্রী হলেন, তখন তপন শিকদারের জায়গায় আরেকজনকে সভাপতি করা হলো, অসীম ঘোষ সভাপতি হলেন। তাহলে এক্ষেত্রে কেন পশ্চিমবঙ্গের মতন এরকম প্রচণ্ড সমস্যা সংকুল রাজ্যে, একটা সীমান্তবর্তী রাজ্যে, যেখানে পাশের একটা ইসলামী রাষ্ট্র থেকে ক্রমাগত নানা রকম ধরনের আঘাত আসছে, সেখানে কেন একজন মানুষের ঘাড়ে এই দায়িত্ব রেখে দেওয়া হয়েছে আমার মাথায় আসছে না। এটা হচ্ছে প্রথম কাজ। বিজেপির প্রথম কাজ হচ্ছে, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটা পূর্ণ সময়ের সভাপতি নিযুক্ত করা। I have said repeatedly over social media and otherwise to mainstream media also that I personally consider the Shubhendu Adhikari to be the only person fit to do this job. Shubhendu Adhikari is hardworking, Shubhendu Adhikari is committed, Shubhendu Adhikari has a presence, and more than anything else, he had defeated Mamata in a direct 1-to-1 fight. So there is no one more fit than Shubhendu Adhikari to shoulder this responsibility. So I consider that he is the only person, he is not the best person, he is the only person fit to shoulder this work, this responsibility. ওখানে জামাত প্রেসিডেন্ট স্টল বসাতে দেবে না। জামাত প্রেসিডেন্টের কি ধারণা এটা পাকিস্তান, যেখানে মহাকুম্ভ মেলা, যেটা একটা সারা ভারতের একটা অন্যতম বিশাল উৎসব, সেখানে জামাত প্রেসিডেন্ট এসে স্টল বসাতে দেবে না? আমি হলে তো জামাত প্রেসিডেন্টের ঘাড়ে ধরে ওইখানেই জলে ফেলে দিতাম। যদি ওয়াকুফ প্রপার্টি ওটা হয়ে থাকে, তাহলে বাই লেজিসলেটিভ মিনস or by litigation, this thing should be quashed and they should be deprived of the right to that land. মহাকুম্ভ মেলা ওয়াকফ প্রপার্টির উপর হতেই পারে না, কারণ মহাকুম্ভ মেলা যেখানে হয় সেটা পবিত্র ভূমি। সেই পবিত্র ভূমিকে যদি কেউ ওয়াকফ বলে ডিক্লেয়ার করে, যে কোনো একজন ওয়াকিফ এসে সেটাকে মানে দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলার নামে ওয়াকফ করে গিয়েছিল, তাহলে সেটা it has got to be quashed, it has got to be written off the books.
আমি জানি না নরেন্দ্র মোদী এটা দিয়ে কি বোঝাবার চেষ্টা করছেন। একটা কথা আছে যে এই যে দরগা বা কবর পুজো, এটা কিন্তু অর্থোডক্স ইসলামের নিন্দিত। এটা কিন্তু অর্থোডক্স মুসলমানরা, সালাফি মুসলমানরা এটাতে বিশ্বাস করে না। সেই বিশ্বাসটাকে ব্যঙ্গ করছেন কিনা আমি জানি না, কি উদ্দেশ্য আছে আমি জানি না, এই বিষয়ে আমি কিছুই বলবো না। মোদিজিকে এই জিনিস করার মতো কেউ নেই বর্তমানে। আডবাণীজিকে যেটা করা হয়েছিল সেটা আমি বলবো যে আডবাণীজি ভুল লোকের পরামর্শ নিয়ে যে কাজটা করেছিলেন, সেই লোকটা হচ্ছে সুধীন্দ্র কুলকার্নি। সুধীন্দ্র কুলকার্নি আগে কমিউনিস্ট ছিল এবং সেই কমিউনিস্টের ইয়েটা তার মধ্যে থেকে গেছে, সেই বীজটা তার মধ্যে থেকে গেছে। সে কুপরামর্শ দিয়ে আডবাণীকে দিয়ে এই কাজ করিয়েছিল। তো সেটা আমি সমর্থন করিনি। আডবাণীজি আমার আরাধ্য মানুষ, নমস্য পুরুষ, কিন্তু আমি সেটাকে কখনো সমর্থন করিনি। মোদিজির ক্ষেত্রে কি হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে একজন লড়াকু মানুষকে দাঁড় করাতে হবে। সেই লড়াকু মানুষ একমাত্র হতে পারেন বিজেপির সভাপতি। এই মুহূর্তে বিজেপির কোনো পূর্ণ সময়ের সভাপতি নেই। একজন সভাপতি আছেন যিনি দিল্লিতে বসে একটা প্রতিমন্ত্রীর কাজ সামলাচ্ছেন, আবার কলকাতায় এসে রাজ্য সভাপতির কাজ সামলাচ্ছেন, যেটা আমি মনে করি একটা অসম্ভব ব্যাপার, প্রশ্নই ওঠে না কোনো। যিনি রাজ্য সভাপতি হবেন তিনি তো কলকাতায় বসে থাকবেন না, তাকে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আলিপুরদুয়ার থেকে দাঁতন পর্যন্ত চষে বেড়াতে হবে। সেখানে একজন মানুষ দিল্লিতে প্রতিমন্ত্রীর কাজ করতে করতে কি করে এই কাজ করতে পারেন আমার মাথায় আসছে না। অতএব প্রথম প্রয়োজন হচ্ছে একজন পূর্ণ সময়ের সভাপতি নিয়োগ। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিজেপি এইভাবে একটা পঙ্গু হয়ে থাকবে, এবং পঙ্গু হয়ে থাকলে স্বাভাবিকভাবে তার যা ফল তাই হবে। যিনি পিসির কোলে বসে রাজনীতি করেন, যার রাজনীতি সম্বন্ধে কোনো ধারণাই জন্মালো না এখনো পর্যন্ত, তিনি এরকম অ্যাবসার্ড কথা বলতে পারেন যে বিএসএফ, যেটা আমাদের সীমান্তরক্ষী বাহিনী, তারা ডেকে ডেকে বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকাচ্ছে। এটা একটা অ্যাবসার্ড কথা, এটা এর কোনো অর্থহীন কথা। এটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লড়াই করে রাজনীতি করেননি, রাজনীতি শেখেননি, পিসির কোলে বসে রাজনীতি শিখেছেন। এটা স্বাভাবিক। কথাটা তো মিথ্যে নয়, ঐতিহাসিকভাবে কথাটা তো মিথ্যে নয়। কারণ সুভাষচন্দ্র বসু 1939 সালে যে ত্রিপুরী কংগ্রেসে জিতবার পরেও, সভাপতি হিসেবে জিতবার পরেও, যখন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তৈরি করতে পারলেন না, তখন তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। সেই সময়ে মোহনদাস গান্ধী নানা রকম চক্রান্ত করে তাকে দল থেকে বার করে দিল, এবং মোহনদাস গান্ধীর সঙ্গে যারা ছিল, জওহরলাল নেহরু, মৌলানা আজাদ ইত্যাদি, তারাতে মোহনদাস গান্ধীকে এই ব্যাপারে যত রকম সম্ভব সহযোগিতা করলো। তারপরে নেতাজি সুভাষচন্দ্র সেই দল ছেড়ে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি তার দাদাকেও সেই দলে পেলেন না। শরৎচন্দ্র বসু তিনি কে পেলেন না, তিনি কংগ্রেসেই থেকে গেলেন। বস্তুত কংগ্রেস দুভাগ হয়ে গেল। কংগ্রেসের একটা যে শরৎচন্দ্র বসুর গ্রুপটার নাম হলো ফরওয়ার্ড গ্রুপ, আর অন্যটার নাম হলো খাদি গ্রুপ। কিন্তু এর ফলে কি হলো, কংগ্রেসও দুর্বল হলো এবং ফরওয়ার্ড ব্লকও তৈরি হতে পারলো না। এটা তো ঘটনা, এর মধ্যে অস্বীকার করবার কিছু নেই। অপরপক্ষে মমতা ব্যানার্জি কংগ্রেস যে সময় পুরোপুরি সিপিএম এর সাথে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে
একটা বিরোধী দল খেলা খেলছিল, সেই সময় মমতা ব্যানার্জি বেরিয়ে এসে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নতুন দল তৈরি করলেন, এটাও ঘটনা। অতএব এর মধ্যে নেই। কুণাল ঘোষ সাধারণত মিথ্যাবাদী, কখনো সত্যি কথা বলে কখনো মিথ্যে কথা বলে। আগে যেমনি সত্যি কথা বলেছিল যে মমতা ব্যানার্জির বাড়িতে প্রচুর টাকা রাখা আছে, সারদার টাকা রাখা আছে, পরে আবার নানা রকম মিথ্যে কথা বলেছে, কারণ মমতা ব্যানার্জির চটি চাটতে হবে, তা নাহলে ওর বাড়ি হাঁড়ি চড়বে না। তো এটা ঐতিহাসিক সত্য, এর মধ্যে ওর কুণাল ঘোষের কোনো অবদান নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি 1953 সালে মারা গেছেন। তারপরে আস্তে আস্তে ভারতীয় জনসংঘ পশ্চিমবঙ্গে একটা অকিঞ্চিতকর দলে পরিণত হয়েছিল এবং সেইভাবেই চলছিল 1980-র দশক পর্যন্ত। সেইভাবে চলছিল, 0.5% ভোট পেত। সেখান থেকে আজকে বিজেপি উঠে 38% ভোট পায়। তা আর কি চাই? এত উত্থান হয়েছে বিজেপির, আর কি চাই? এরপরে বিজেপিকে ঝাঁপাতে হবে ক্ষমতায় আসার জন্য। সেই ঝাঁপানোর ব্যাপারে কিছু খুব বড় ধরনের ভুল হয়েছে। যেমন 1921 সালে কিছু একেবারে অপদার্থ লম্পট কিছু লোকের হাতে নির্বাচন পরিচালনার ভার দেওয়া হয়েছিল এবং তার ফল হয়েছে বিজেপির ভরাডুবি। 2026 সালেও যেখানে আমাদের পৌঁছবার কথা, সেখানে পৌঁছবার জন্য যথাযথ চেষ্টা দেখা যাচ্ছে না, যেটা আমি বুঝিয়ে বললাম একটুখানি আগে। সেই চেষ্টাটা করতে হবে। বিজেপি প্রচুর এগিয়ে এসছে, এখন বিজেপি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দল।